মূল্য পরিশোধে আমাদের যে সমস্যা আছে সেটার কথা বলেছে। এত সত্ত্বেও আমরা বলেছি যে আমরা এই আসন্ন যে রমজান মাসে আমরা বিদ্যুতের সরবরাহের সম্পূর্ণ আয়োজন করেছি এবং আমরা আশা করি যে যারা রমজান মাসে এবং এর পরে গ্রীষ্মে আমরা বিদ্যুতের যে চাহিদা সেটা মেটাতে সক্ষম হব। তবে এখানে একটা জিনিস আমরা অনুরোধ জানিয়েছি জেলা প্রশাসকদের এবং বিভাগীয় ইয়েদের, এবং আমি এই বিষয়ে আমার যে উপদেষ্টা পরিষদের সহকর্মীরা তাদেরকেও আমরা চিঠি দেব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের শীত মৌসুমে আমাদের বিদ্যুতের চাহিদা হচ্ছে ৯,০০০ মেগাওয়াট, আর গ্রীষ্ম মৌসুমে এটা বেড়ে ১৭ থেকে ১৮,০০০ মেগাওয়াটে পৌঁছে যায়। এই যে পার্থক্যটা ৯ এবং ১৮ কিংবা ৯ অথবা ১৭, এই যে ৮-৯ হাজার মেগাওয়াটের যে পার্থক্য, এই পার্থক্যটা দুটি কারণে ঘটে। একটি কারণ হলো যে সেচের জন্য প্রায় ২,০০০ মেগাওয়াট অতিরিক্ত লাগে। তো আমরা তো সেচ না হলে তো খাদ্য উৎপাদন হবে না, এবং আরও এটা আরেকটা হবে। এই জন্য আমরা সেচের ব্যাপারে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার, এবং সমস্ত সংস্থা, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এরা সব ব্যবস্থা নিয়েছে যাতে করে সেচের ব্যাপারে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। তো এখন আপনারা প্রশ্ন করবেন যে বাকি বিদ্যুতের চাহিদাটা কিসে বাড়ে? কারো ধারণা আছে বাকি বিদ্যুৎ চাহিদা কেন বাড়ে? এই যে এসি, এর কারণ হচ্ছে যে এটা কুলিং লোড। এখন তো সব জায়গায়, মানে এখন তো আর এসি তো ঢাকা শহরে না কিংবা জেলা শহরে না, এখন তো সব জায়গায় এসি পৌঁছে গেছে। তো সুতরাং আমাদের এই এসি লোড প্রায় ৫ থেকে ৬,০০০ মেগাওয়াট। তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে। তো এইটা আপনি যদি ২৫ কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা ২ থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারব। কিন্তু এই যে ১৯, ২০, ২১-এ করে তারপরে একটা খুব ভারী একটা সোয়েটার পরে কিংবা একটা কোট পরে এইটা আমরা এফোর্ড করতে পারবো না। তো ওই জন্য আমি উপদেষ্টা পরিষদের কাছে সবাইকে চিঠি দিচ্ছি, ধর্ম উপদেষ্টাকে চিঠি দিয়েছি যাতে করে তিনি ইমামদেরকে জানান যাতে মসজিদের তারাবির নামাজের সময় যাতে থার্মোস্ট্যাটটা এই যে ২৫ কিংবা ২৬, সেটা কিন্তু একটা কমফোর্টেবল টেম্পারেচার। তা আপনি ওই যে সাইবেরিয়ার অনুভব নিয়ে আমরা কিন্তু করতে পারবো না, ওই রকম ঠান্ডা আমরা এফোর্ড করতে পারি না। তো ওই জন্য উনি অনুরোধ জানাবেন। তারপরে আমি বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের গুলোকে অনুরোধ জানাবো। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা সমস্ত ব্যাংকগুলোকে অনুরোধ জানাবো যাতে তারা অন্তত এই রমজান এবং গ্রীষ্মের গরমের মৌসুমে যাতে তারা শীতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে ২৫ কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। আর সচিবালয়ের জন্য একই, এবং আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দিচ্ছি, আধা সরকারি পত্র দিচ্ছি যাতে সচিবালয়ে এটা, কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকেই। সচিবালয়ে আপনারা জানেন যে আমরা করার আগে আমরা বলেছিলাম যে শীতকালে চালানো যাবে না, এবং আমি কিন্তু সেটা মেনে চলেছি। যারা আমার রুমে গেছেন আপনারা দেখছেন যে আমাদের আমরা চেষ্টা করছি। তো ওই জন্য আমরা এটা এখান থেকে শুরু করব, এবং আমি আপনাদের মাধ্যমে এই যে সাংবাদিক ভাই এবং বোনদের আমরা কিন্তু এই ব্যাপারে সহায়তা কামনা করি, এবং আপনাদের সবার যদি সহায়তা পাই তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালো আমরা দেখতে পাবো, এবং আসন্ন গ্রীষ্মকালে কিন্তু এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম। এবং যদি দেখা যায় যে না, এটা আমাদের যে অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যারা এগুলো মেনে চলবেন না,
কিংবা আরও অন্যান্য যেসব আইনানুগ যেসব ব্যবস্থা আছে আমরা সেসব ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশে এখন বর্তমানে চাহিদা কত এবং উৎপাদন কত হয় এটা একটু যদি বলেন, এবং আমদানি কত হয় বিদ্যুৎ? আচ্ছা, এইগুলোর তথ্যটা ওই যে চেয়ারম্যান বিপিডি, হ্যাঁ বল রেজাল্ট বলো। এই মুহূর্তে যদি আমরা বলি আমাদের জেনারেশন 10,500 থেকে 11,000-এর মধ্যেই উঠানামা করছে এবং সেটা আমরা উৎপাদন করতে সক্ষম হচ্ছে এবং আগামী আমাদের যে রমাদান এবং গ্রীষ্ম সেটা আমরা মার্চে যেমন আমাদের 15,000 থেকে 15,500-এর মধ্যে আমরা টার্গেট করছি এবং এপ্রিল মেতে 17+ আমরা টার্গেট করছি এবং সেইভাবে আমরা পরিকল্পনা করছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এটা মেনটেন করতে সক্ষম হচ্ছে। আমদানি কত করা লাগে? আমদানি আমাদের যেটা আছে 2,600 মেগাওয়াটের মতো আমাদের ক্রস বর্ডার থেকে আসে সব মিলে 600। আপনাদের মাধ্যমে তো সেটাই বললাম, সবাইকে ভাইদের মধ্যে আপনাদের মধ্যে বাসা বাড়িতে যারা ইয়ে করে তাদেরকেও। হ্যাঁ, আমরা ওই বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এবং আমাদের যেগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে ডেসকো, ডিপিডিসি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্রত্যেকটাতে একটি একাধিক মনিটরিং টিম থাকবে এবং তারা দেখবে, কারণ এটা আমরা বুঝতে পারবো কে কিভাবে ব্যবহার করতেছেন। নাহলে যেসব লাইনে দেখবো যে আমরা ব্যবহার মাত্রাতিরিক্ত বেড়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারের কারণে, আমরা সেগুলোতে করবো, সেগুলোতে আমরা লোডশেডিং করবো বাধ্য হয়ে। এলাকা ভিত্তিক কোনো থাকবে নাকি? আচ্ছা, এলাকা ভিত্তিক আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি বাধ্য হই কোনো কারণে লোডশেডিং করতে, আমরা কিন্তু আগেই জানিয়ে দেবো যে এখানে লোডশেডিং হবে। এবং আরেকটা যেটা লোডশেডিং যদি করতে একান্ত বাধ্য হই প্রচণ্ড গরমের মধ্যে, আমি আশা করি যে সেটা হয়তো হবে না, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু শহর আর গ্রামের মধ্যে আমরা পার্থক্য করব না। আমরা এটা কেপিআই গুলো বাদে কি পয়েন্ট ইনস্টলেশন, হাসপাতাল, এসব জিনিস বাদ দিয়ে অন্য সব জায়গাতে আমরা সমানভাবে লোডশেডিং করব। আপনারা জানেন যখন আগেরবার যখন আমি বিদ্যুৎ সচিব ছিলাম, আমি তখন বলেছিলাম যে লোডশেডিং করতে হলে প্রথমে আমার বাসাতে লোডশেডিং করতে হবে। তো আমরা একই নীতি আমরা অনুসরণ করব যে আমরা ওই গ্রামকে করে উপেক্ষা করে শহরে লোডশেডিং মুক্ত, এটা আমরা এই স্ট্র্যাটেজি আমরা করব না। আমরা এই ব্যাপারে আমরা আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আপনারা জানেন যে কিছু কিছু জায়গা আছে লোডশেডিং করা যায় না, তো আপনারাও কিন্তু আপনাদের মাধ্যমে আমি তাদেরকেও বলতে চাই যে এইটা একটা, যদি আমাদের এই পরিস্থিতি হয় তাহলে কিন্তু এটা আমাদের সবাই ভাবে, কারণ একজনকে যদি আমি না করি তাহলে তার জন্য 10 জন লোক সাফার করে। তো এইটা আমাদেরকে এই মানসিকতা থেকে আবার উঠে আসতে হবে। আমাদের যা কিছু আছে আমরা সবাই সমানভাবে ভাগ করে নিতে হবে। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আচ্ছা, গ্যাসের যে সমস্যার ব্যাপারে গ্যাসের ব্যাপারে তো ডিসিরা অন্য কথা বলছে। ডিসিরা বলেছেন যে বেগমগঞ্জে যেখানে গ্যাস পাওয়া গেছে সেখানে ওদের দাবি হচ্ছে স্থানীয়ভাবে গ্যাস, কিন্তু আমরা তো কোথাও বাসা বাড়িতে গ্যাস কানেকশন এখন দিচ্ছি না, সুতরাং এটা সম্ভব না। কিন্তু গ্যাসের ব্যাপারে যেটা সমস্যা, সেটা হচ্ছে কয়েকটা জিনিস আমরা করছি, আপনারা তো জানেন। সেটা হচ্ছে যে এক হচ্ছে যে গ্যাস ক্ষেত্র কূপ খনন করা শুরু হয়েছে এবং আমরা অল্প অল্প করে 50-60 এরকম MMCFD করে পাচ্ছি। তা আরেকটা হচ্ছে যে গ্যাসের যে অবৈধ সংযোগগুলো আমরা বিচ্ছিন্ন করতেছি, তো এটার ফলেও কিন্তু এটার পরিমাণও কিন্তু বেশ বড়। 200 কিংবা 300 MMCFDর মতো হয়, কি বলে, গ্যাস চুরি হয় না। বাসাবাড়িতেও অনেক লাইন আছে, বেআইনি লাইন আছে, তো সেগুলো আমরা কাটতেছি। তারপরে 2 নম্বর যেটা অর্থ উপদেষ্টার সভাপতিত্বে আমরা একটা সভা করেছি, যাতে আমরা ওই যে LNG আমদানির জন্য এবং কয়লা আমদানির জন্য যাতে আমরা বৈদেশিক মুদ্রার সাহায্য পাই। তো সেই জন্য বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে মিটিং হয়েছে এবং ওই যে জ্বালানি বিভাগ থেকে আমাদেরকে আমরা ব্যবস্থা করেছি এইভাবে যে এই রমজানের মধ্যে
একটু বেশি গ্যাস দেওয়া হবে, 1200 MMCFD দেওয়া হবে। আগে যেখানে 850-900 দেওয়া হতো সেটা বাড়ানো হবে, এবং রমজানের এরপরেও রোজার পরেও এটা 1100 MMCFD-তে স্থির থাকবে। তো মোট কথা হচ্ছে যে আমরা যেটা আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল, মানে ব্যবস্থাপনা, হ্যাঁ কোনটা, হ্যাঁ গ্যাসের, 1200 না ব্যবসা শুধু বিদ্যুতের জন্য, এটা রমজান মাসে। রমজান মাসে 1200 বিদ্যুৎ, এবং ওই যেটা বললাম যে রমজানের পরে 1100 জি। কারণ আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটির তো অভাব নাই, আমাদের অভাব হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখন ওই যেটা বললেন যে খাত থেকে আমরা বেরোয় আসবো কিভাবে, সেটার জন্য আমরা ট্যারিফ রিনেগোসিয়েশন স্টার্ট করেছি। কারণ আপনারা জানেন যে আমাদের উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনা হয়েছে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুতের ট্যারিফ কত হওয়া উচিত সেজন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছি, এবং আমরা এটা ব্যবহার করে অন্যদের সঙ্গে নেগোশিয়েট করি। একইভাবে আমরা গ্যাসের জন্য একই স্ট্যান্ডার্ড সেট করব, এবং ওই যে জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য একই স্ট্যান্ডার্ড সেট করব। এবং অলরেডি আমরা ওই একটা বাড়তি চার্জ দেওয়া হতো যেটা 9% ছিল, তো এখন সেটাকে সার্ভিস চার্জ 5%-এ কমিয়ে দেওয়া হচ্ছে। তো ওই জন্য আমরা বিদ্যুৎ এবং জ্বালানি খাতটাকে একটা সাস্টেনেবল বেসিসে নিয়ে আসতে চাই, যাতে অন্তত সামনে যারা সরকারে আসবেন তারা আমাদের মতো দুর্ভোগ পথে না হয়। ওই তো বললাম প্রথমেই, আমি বলছি আপনাকে সড়কের দুর্ঘটনার ব্যাপারে যেটা আমরা বলেছি যে আমরা সড়ক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এই কথাই বলেছি যে এই যে প্রত্যেকদিন খবরের কাগজে উঠে যে দুটো মৃত্যু, 3 জনের মৃত্যু, কিংবা মাস শেষে যে 300-400 জনের মৃত্যু, এটা আমাকে খুব ব্যথিত করে। আই ফিল ভেরি ডিমিনিশড, এবং আমি বলেছি যে এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে। এবং ডিসি এবং জেলা প্রশাসক এবং ডিভিশনাল কমিশনারদেরকে বলা হয়েছে তারা যেখানে যে সাহায্য চাইবেন, যে এখানে সাইন বসাতে হবে, এখানে স্পিড ব্রেকার বসাতে হবে, এখানে রাস্তা অ্যাডজাস্ট করতে হবে, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে, তারা জানালে আমরা এটা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা ব্যবস্থা নেব। আর এছাড়াও কিন্তু আমরা যারা আরও কিছু আমরা বিশ্বব্যাংকের সঙ্গে একটা প্রকল্প নিয়ে আলাপ করতেছি। তো সেই প্রকল্পের আওতায় আমরা ওই যে যারা দুর্ঘটনায় আহত হবেন তাদের জন্য অ্যাম্বুলেন্স সংগ্রহ করা, তারপরে হচ্ছে যে বিভিন্ন পুলিশ ট্রমা সেন্টার এস্টাবলিশ করা, এবং ওই পুলিশকে আরও কার্যকর করার জন্য তাদের যানবাহনদের সহায়তা করার, সেগুলোর জন্য ব্যবস্থা নিচ্ছে। না, 3 হুইলারের জন্য করা হয়েছে যে 3 হুইলারগুলো প্রধান সড়কে চলবে না, কিন্তু অন্য সড়কে চলবে, এবং এটার জন্য যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটা লোকাল গভর্নমেন্ট যেটা মিনিস্ট্রি, যেটা তারা এটার জন্য একটা নীতিমালা প্রণয়ন করতেছে, এবং এই নীতিমালার অধীনে তারা কাজ করবে। স্যার, কালকে তো বিআরটি আপনার চিঠি প্রত্যাহার করলো, তাই না? যে ওদেরকে ডিএমপি কে নির্দেশনা দিয়েছিল যে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। এই ধরনের চিঠি কেন প্রত্যাহার করা হলো স্যার? আচ্ছা, আমি বলি চিঠি চিঠি প্রত্যাহার করার কারণটা হলো, চিঠি প্রত্যাহার করার কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে মানে ইস্যুটা হচ্ছে কি, মানে এখানে যাত্রীর একটা বক্তব্য আছে যে মিটারে যে যাচ্ছে না, আর যিনি চালক তারও একটা বক্তব্য আছে যে আমরা মিটারে পরিবহন করতে পারবো না, কারণ আমাদের জমার পরিমাণ বেশি। তারপরে আমাদেরকে এখানে ঘুষ দিতে হয়, ওখানে ঘুষ দিতে হয়। তারপরে আমাদের কি বলে যে ওই যে এখন নাকি একটা কি বলে যে পুরনো সিএনজির, নতুন সিএনজির তো আর দেওয়া হচ্ছে না, ওইটা নাকি পেতে 20 থেকে 30 লাখ টাকা লাগে। তো এইসব আমরা এইটাকে আপাতত করেছি যে এই বিষয়গুলো আমরা পরীক্ষা করব, বিষয়গুলো পরীক্ষা করে যে না, এই তো সবাইকে, সেজন্যই ওই যে বললাম যে আগে তো একটা সিদ্ধান্তটা আপনি দিলেন যে আপনি উপরে শাস্তিটা দিলেন যে উপরে, যে চালকের উপরে।
তো আমরা এই জন্য এই জিনিসটাকে আরও পর্যালোচনা করে যাতে একটা নিয়ম নীতি করা যায় যেটা সবার কাছে ইকুইটেবল হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে, এই জন্যই আমরা আপাতত এটা বন্ধ করতে না। জাতিদের স্বার্থ তো দেখবো, কিন্তু কোথায় জাতিদের স্বার্থ তো আপনি একভাবে শুধু দেখতে পারবেন না, বুঝছেন না? না না, এটা 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 হবে না। আইন তো আমরা পরিবর্তন করি নাই, আইনের যে আছে সেটা আছে, কিন্তু এই জিনিসটাকে আরেকটু আমরা গভীরভাবে পরীক্ষা করে আমরা শিগগিরই এই ব্যাপারে একটা নতুন নির্দেশনা দেব। জেলা প্রশাসকদের পক্ষ থেকে একটা এরকম সময় যখন হয়েছে মানে সম্মেলন, তখন তারা একটা প্রস্তাব দিয়েছেন যে আনকন্ট্রোল সিচুয়েশন তৈরি হতে পারে বিদ্যুৎ না থাকে, সেরকম কোনো কিছু তারা না 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 এবার না এবার না, আমরা এই ধরনের পরিস্থিতি আমরা আশা করতেছি না। আমরা যেটা বললাম যে এখানে বিদ্যুতের একটা যে জিনিসটা কি যে কোনো দিন হয়তো একটা বড় মেশিন বন্ধ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? তো ওই জন্য খুব না আগে অ্যানালিসিস না না আগে না শোনেন আগে অ্যানালিসিস না আগে অ্যানালিসিস হয়েছে, শোনেন আগে অ্যানালিসিস না প্রথম কথা হচ্ছে এই যে মিটারের ভাড়াটা এগুলো তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করে না, এটা তো আগেই নির্ধারণ করা হয়েছে। ওই জন্যই যে জিনিসটা আমরা বলতে চাই যে আমরা এই জিনিসটাকে একটু পর্যালোচনা করার জন্য আমরা এটা দেখছি এবং এই ব্যাপারে আমরা নতুন নির্দেশনা আমরা আপনাদের দেব। না না নির্বাচন আমি ওই যে অ্যাজ আই সেড আমি 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 কি বলে টেকনোক্রেট, আমি রাজনৈতিক এগুলো জানি না। এগুলো আমার উপদেষ্টা পরিষদে আমার সহকর্মীরা আছেন যারা এগুলো ভালো বোঝেন, তারা এসব এটা অনেক ক্ষেত্রে যে এটার কারণ হচ্ছে আমরা গ্যাস দিতে পারতেছি না। সক্ষমতার অনেক ক্ষেত্রেই আমরা কেন আশুগঞ্জে, ঘোড়াশালে, সব জায়গাতেই কিন্তু আমরা ওই যে গ্যাস না থাকার কারণে, গ্যাসের স্বল্পতার কারণে আমরা সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছি।